বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম উইলিয়াম বাইনামের বই বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস। বইটির আজ 10ম পর্ব, অধ্যায় 26, জীবনের ক্ষুদ্র বাক্সগুলো। কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে কিংবা শুনতে পাই না। বহু নক্ষত্রের অবস্থানই আমাদের দৃষ্টিসীমার বাইরে, আর আমরা পরমাণু দেখতে পাই না, অথবা এমনকি বৃষ্টির জমে থাকা পানিতে প্রচুর পরিমাণ ক্ষুদ্র প্রাণীদেরও দেখতে পাই না। আমরা এমন অনেক শব্দ শুনতে পাই না যা বহু পাখি আর ইঁদুর শুনতে পায়, কিন্তু তারপরও আমরা সেগুলো সম্বন্ধে জানতে পারি প্রশ্ন জিজ্ঞেস করে এবং যন্ত্র ব্যবহার করে। যে যন্ত্রগুলো আমাদের নিজেদের চোখ যতটুকু দেখতে পায় বা কান যতটুকু শুনতে পায় তার চেয়ে অনেক বেশি দেখতে আর শুনতে সাহায্য করে। ঠিক যেভাবে দূরবীক্ষণ যন্ত্র আমাদের মহাশূন্যে আরও দূরে দেখার সুযোগ করে দিয়েছে, অণুবীক্ষণ যন্ত্র জীবন্ত জীবদের ক্ষুদ্রতর গঠনগত এককগুলোর আরও গভীরে দেখার সুযোগ করে দিয়েছে। সপ্তদশ শতাব্দীতে অণুজীব বিজ্ঞানের একজন অগ্রপথিক অ্যান্টনি ভান লেভেনহুক রক্তের কোষ আর মাছিদের পায়ের চুল দেখার জন্য তার ক্ষুদ্র অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছিলেন। 1 শতাব্দী পরে আরও অগ্রসর অণুবীক্ষণ যন্ত্র প্রকৃতি বিজ্ঞানীদের আমাদের শারীরিক কাঠামোর আরও সূক্ষ্ম বিষয়গুলো আর জীবনের বিস্ময়কর জগৎটিকে দেখার সুযোগ করে দিয়েছিল। একটি কম্পাউন্ড বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র সাধারণ সরল অণুবীক্ষণ যন্ত্রের চেয়ে কোনো কিছু আরও বড় করে, অর্থাৎ বিবর্ধিত করে দেখাতে পারে। এটি দুটি লেন্স সহ একটি টিউব, দ্বিতীয় লেন্সটি প্রথম ছবিটিকে আরও বিবর্ধিত করে, সুতরাং তাদের মাধ্যমে আপনি একটি যৌথ বিবর্ধন পাবেন। বহু চিন্তাশীল মানুষ একসময় পুরোপুরিভাবে এ যন্ত্রটিকে বিশ্বাস করতে পারেননি। শুরুর দিকের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রগুলো ছবি সৃষ্টিতে নানা ধরনের বিকৃতি অথবা বিভ্রম সৃষ্টি করত, যেমন অদ্ভুত কোনো রং অথবা রেখা, যখন সেখানে এমন কোনো কিছুর অস্তিত্ব নেই। একই সাথে সে সময় অণুবীক্ষণ যন্ত্রের কাচের পাতলা টুকরো বা স্লাইডের উপর রেখে পরীক্ষা করতে নমুনা পাতলা করে কাটার কৌশলটাও বেশ স্থূল ছিল। এছাড়া একটি পাতলা কাচের স্লাইডের ওপর নমুনা থেকে সংগ্রহ করা পাতলা টুকরোগুলো ফিক্স বা স্থির করারও বেশ সমস্যা ছিল, আর সে কারণে বহু বিজ্ঞানী ভেবেছিলেন অণুবীক্ষণ যন্ত্রের পেছনে সময়ের অপচয় করা অর্থহীন। কিন্তু তারপরও চিকিৎসক আর জীববিজ্ঞানীরা কিভাবে আমাদের শরীর কাজ করে সেটি যথাসম্ভব সূক্ষ্মতর খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে জানতে চেয়েছিলেন। ফ্রান্সে জাভিয়ের বিশা, জন্ম 1771 সালে, মৃত্যু 1802 সালে। তিনি মানব শরীর তৈরি করেছে এমন সব জিনিসের ওপর পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেছিলেন যাদের আমরা এখন টিস্যু বা কলা বলি। সেটা হাড়ের শক্ত, চর্বির মতো নরম অথবা রক্তের মতো তরল কিছু হতে পারে। বিশা অনুধাবন করেছিলেন যে একই ধরনের কলাগুলো একইভাবে আচরণ করে, মানব শরীরে যেখানেই সেগুলো থাকুক না কেন। এভাবে সব মাংসপেশি তৈরি অনুরূপ কোষগুচ্ছ বা কলা দিয়ে। তারা যেখানেই থাকুক না কেন, পা হাত যে অংশকেই সংকোচক করুক না কেন। সব টেন্ডন যে যোজক কলা মাংসকে হাড়ের সাথে যুক্ত করে, সব টেন্ডন আমাদের শরীরে সর্বত্র একই ধরনের। কোষ আর কলা নিয়ে অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি, অর্থাৎ কলাস্থান বিদ্যা, এবং বিশা ছিলেন হিস্টোলজির জনক। কিন্তু তারপরও বিশাই তাদের মধ্যে একজন ছিলেন যিনি অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার নিয়ে সন্দিহান ছিলেন, এবং তিনি সাধারণ বিবর্ধন করে এমন একটি কাচ ব্যবহার করতেন। বিশার কাজ অন্য বিজ্ঞানীদের উদ্ভিদ ও প্রাণীর ক্ষুদ্রতর আরও মৌলিক গঠনগত একক অংশগুলোর বৈশিষ্ট্যের ভিত্তি করে বোঝার চেষ্টা করতে অনুপ্রাণিত করেছিল। 19বিংশ শতাব্দীর শুরুর দশকগুলোয় উদ্ভিদ আর প্রাণীর এ মূল গঠনগত একক কী হতে পারে তা নিয়ে বেশ কিছু প্রতিদ্বন্দ্বী ধারণা ছিল। 1820-এর দশক থেকেই ফ্রান্স এবং ইংল্যান্ডে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের কারিগরি সমস্যাগুলো সমাধান হতে শুরু হয়েছিল। তারপর থেকেই বিজ্ঞানীরা যারা এ যন্ত্রে চোখ রেখেছিলেন আরও আত্মবিশ্বাসী হতে পেরেছিলেন। তারা যা দেখছেন সেটাই এগুলো আসলেই যা তারই সঠিক চিত্র। 1830-এর দশকে নতুন অণুবীক্ষণ যন্ত্রগুলো
দুজন জার্মান বিজ্ঞানীকে তাদের সে যুক্তিটি উপস্থাপন করতে সাহায্য করেছিল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গঠনগত একক হচ্ছে কোষ, এবং সব উদ্ভিদ আর প্রাণী আসলে বহু কোষ দিয়ে তৈরি। এই বিজ্ঞানীদের একজন ছিলেন উদ্ভিদবিদ স্লেইডেন, অন্য একজন ছিলেন চিকিৎসক থিওডোর শোয়ান, যার জন্ম 1810 সালে, মৃত্যু 1882 সালে। শোয়ান গবেষণা করেছিলেন কিভাবে কোষ কাজ করে, কিভাবে সেগুলো সৃষ্টি হয়। উদ্ভিদ ও প্রাণী কোষে সে কর্মকাণ্ডগুলো ঘটে যা আরও বড় কাজ, যেমন প্রাণীদের নড়াচড়া, পরিপাক, শ্বাসক্রিয়া ও অনুভব করার মতো কাজগুলো ঘটার সুযোগ করে দেয়। কিভাবে উদ্ভিদ আর প্রাণীরা কাজ করে এবং বাঁচে সেটা বোঝার চাবিকাঠি হচ্ছে এ কোষগুলো। যখন আপনি কোনো আঘাত পান, ধরুন আপনি আঙুল কেটে ফেললেন, আরও চামড়ার কোষ বা কলা সেখানে তৈরি হবে এই ক্ষতটি সারিয়ে তুলতে। কিন্তু যদি কলাগুলো কোষ দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে নতুন কোষগুলো কিভাবে তৈরি হচ্ছে? শোয়ান রসায়নে বিশেষভাবে আগ্রহী ছিলেন এবং তিনি উল্লেখ করেছিলেন নতুন কোষগুলো বিশেষ ধরনের একটি তরল থেকে স্ফটিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। ঠিক যেভাবে কোনো স্ফটিক গড়ে উঠতে পারে ল্যাবরেটরিতে রাখা কিছু সুনির্দিষ্ট তরল দ্রবণে। এছাড়া তিনি ব্যাখ্যা করতে চেয়েছিলেন কিভাবে একটি ডিম অথবা জরায়ুর মধ্যে ভ্রূণগুলো ক্রমশ বিকশিত আর বড় হয়ে ওঠে। এই কোষগুলো কোথা থেকে এসেছে তিনি সেটিও ভেবেছিলেন, যেগুলো আবির্ভূত হয় যখন আপনার কোনো জায়গা কেটে যায় অথবা জখম হয়। ডাক্তার হিসেবে তিনি দেখতে পেতেন যে এই ক্ষতস্থানের পাশে জায়গাগুলো লাল হয়ে উঠছে এবং এরপর সেটি হয়তো পুঁজ কোষে পূর্ণ হয়ে উঠতে পারে। এই পাশ বা পুঁজের কোষগুলোর বা যে কোষগুলো পুঁজ তৈরি করে, তিনি ভেবেছিলেন কখনো ক্ষতস্থান ফুলে গেলে যে পাতলা তরল সেখানে আমরা দেখতে পাই, সেখান থেকে স্ফটিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। এটি খুব আকর্ষণীয় একটি তত্ত্ব ছিল যা রসায়ন আর জীববিজ্ঞানকে যুক্ত করেছিল, কিন্তু খুব দ্রুত প্রমাণিত হয়েছিল যে তার এই ব্যাখ্যাটি এত সরল নয়। অণুবীক্ষণ যন্ত্রের ক্রমশ আরও উন্নতি হলে বহু বিজ্ঞানী কোষের অভ্যন্তরীণ গঠন এবং সেখানে কি ঘটছে সেটি লক্ষ্য করতে শুরু করেছিলেন। কোষ পর্যবেক্ষণ করা এই বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ছিলেন রুডোল্ফ ভিয়ার্কো, জন্ম 1821 সালে, মৃত্যু 1902 সালে। বহু বিষয় নিয়ে আগ্রহী একজন ব্যক্তি ভিয়ার্কো মূলত একজন প্যাথোলজিস্ট, রোগ নিরূপণবিদ ছিলেন। তবে একই সাথে তিনি জনস্বাস্থ্য, রাজনীতি, নৃতত্ত্ববিদ্যা ও প্রত্নতত্ত্ব বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি ট্রয় নগরীর প্রত্নতাত্ত্বিক খননে সহায়তা করেছিলেন, যে শহরের কথা হোমার লিখেছিলেন 800 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে কোনো একটি সময়ে। 1850-এর দশকে এই কোষতত্ত্ব, চিকিৎসা বিজ্ঞান এবং রোগ নিয়ে অধ্যয়ন অর্থাৎ প্যাথোলজির ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে সেটি নিয়ে ভিয়ার্কো ভাবতে শুরু করেছিলেন। শোয়ানের মতো তিনিও কোষকে জীবদেহের মৌলিক একক হিসাবে বিবেচনা করতেন। সুস্থ এবং অসুস্থ অবস্থায় এই কোষগুলোর কাজ বোঝা বিজ্ঞান নির্ভর একটি নতুন ধরনের চিকিৎসা বিজ্ঞানের মূল বিষয় হতে পারে। তিনি তার ধারণাগুলোকে সেলুলার প্যাথোলজি 1858 সালে প্রকাশিত এই নামে গুরুত্বপূর্ণ একটি বইয়ে প্রকাশ করেছিলেন। তিনি দেখিয়েছিলেন অসুস্থ রোগীদের মধ্যে ডাক্তাররা যে অসুখগুলো দেখেন এবং পরে যা পরীক্ষা করে দেখতে পান অটোপসি রুমে যখন তারা মৃত শরীর পরীক্ষা করেন, সেগুলো সবসময় কোষের মধ্যে সংগঠিত ঘটনাগুলোর পরিণতি। এর মধ্যে অন্তর্ভুক্ত ক্যান্সারের বৃদ্ধি, যে বিষয়ে তিনি বেশি আগ্রহী ছিলেন, পুঁজ এবং স্ফীতিসহ প্রদাহ বা ইনফ্লামেশন ও হৃদরোগ। আণুবীক্ষণিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। তিনি সবসময় তার প্যাথোলজি ক্লাসে ছাত্রদের উপদেশ দিতেন, কোষীয় স্তর অবধি পর্যবেক্ষণ। ভিয়ার্কো তার অসাধারণ সব আণুবীক্ষণিক পর্যবেক্ষণগুলোকে জীববৈজ্ঞানিক সত্যের একটি গুরুত্বপূর্ণ বার্তার সাথে যুক্ত করেছিলেন। প্রতিটি কোষ থেকেই জন্ম নেয়। এখানেই তিনি শোয়ানকে অতিক্রম করে গিয়েছিলেন। এ বার্তায় যা তিনি বোঝাতে চেয়েছিলেন সেটি হচ্ছে, একটি তাজা ক্ষতস্থানে কোনো কাটাছেঁড়া বা স্প্লিন্টারের আঘাতের পর দৃশ্যমান পুঁজ বা পুঁজের কোষগুলো আসলে অন্য কোষ থেকেই সৃষ্টি হয়। এগুলো শারীরিক কোনো তরল থেকে স্ফটিকীকরণের মাধ্যমে সৃষ্ট নয়। এটি আরও বোঝায় যে ক্যান্সারের টিউমারটি সৃষ্টি হচ্ছে সেখানকারই অন্য কোষগুলো থেকে। এক্ষেত্রে কোষগুলো ভুলভাবে আচরণ করছে এবং
বিভাজিত হচ্ছে যখন তাদের বিভাজিত হওয়া উচিত নয়। প্রতিটি কোষ, যাদের আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করতে পারি, তৈরি হয় ইতোমধ্যে অস্তিত্ব আছে এমন কোনো কোষ থেকে, যাদের বলা হয় মাতৃকোষ, যা বিভাজিত হয়ে দুটি কোষ, কন্যা কোষ তৈরি করে। আসলে জীববিজ্ঞানীরা যখন আরও অনেক পর্যবেক্ষণ করেছিলেন, তারা এমনকি কিভাবে কোষ বিভাজন ঘটছে সেটিও মাঝে মাঝে দেখেছিলেন। তারা লক্ষ্য করেছিলেন কোষের অভ্যন্তরে আপাতদৃষ্টিতে কিছু পরিবর্তন হয় যখন কোষ দ্বিবিভাজিত হতে থাকে, বিশেষ কোনো কিছু যেন সেখানে ঘটছে। আগের পর্যবেক্ষণগুলো ইতোমধ্যে দেখিয়েছিল যে কোষ শুধু একই ধরনের জিনিসপূর্ণ কোনো থলে নয়। 1830-এর দশকে একজন ইংরেজ উদ্ভিদবিদ রবার্ট ব্রাউন, জন্ম 1773 সালে, মৃত্যু 1858 সালে, তিনি যুক্তি দিয়েছিলেন প্রতিটি কোষের কেন্দ্রে কিছু অবস্থান করছে, নিউক্লিয়াস। এটি এর চারপাশে ঘিরে থাকা অন্য সব কিছু থেকে অপেক্ষাকৃত গাঢ়। ব্রাউন তার অণুবীক্ষণ যন্ত্রের নিচে বহু ধরনের কোষ পর্যবেক্ষণ করেছিলেন এবং সেগুলোর সবগুলোরই আপাতদৃষ্টিতে এ নিউক্লিয়াস আছে বলেই তিনি লক্ষ্য করেছিলেন। খুব দ্রুত কোষের একটি অংশ হিসাবে নিউক্লিয়াস গ্রহণযোগ্য হয়ে উঠেছিল, আর কোষ পর্দার মধ্যে আবদ্ধ বাকি সব কিছু প্রোটোপ্লাজম নামে পরিচিত হয়ে উঠেছিল। এই শব্দটি আক্ষরিক অর্থ হচ্ছে প্রথম ছাঁচ, কারণ সে সময় প্রোটোপ্লাজমকে দেখা হতো কোষের মধ্যে থাকা জীবন্ত কোনো কিছু হিসাবে, যার কাজই উদ্ভিদ আর প্রাণীদের জীবন দেয়া। পরে ক্রমান্বয়ে নিউক্লিয়াস ছাড়াও অন্য অঙ্গাণুগুলোকে কোষের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল এবং তাদের নামকরণও করা হয়েছিল। বিজ্ঞানীরা নিউক্লিয়াস এবং কোষের অন্য অংশগুলোর আবিষ্কারের বিষয়টি খুব দ্রুত গ্রহণ করে নিয়েছিলেন, কিন্তু একটি প্রাচীন বিতর্কের ক্ষেত্রে পরিস্থিতি খুব ভিন্ন ছিল। স্পন্টেনিয়াস জেনারেশন বা স্বতঃস্ফূর্ত জীবনের সৃষ্টি, এটি সে পর্যবেক্ষণ সংক্রান্ত পচতে থাকা মাংস অথবা আবদ্ধ হয়ে থাকা পানিতে আপাতদৃষ্টিতে বহু ধরনের ক্ষুদ্র কিন্তু জীবিত প্রাণীর জন্ম দেয়। সবাই জানতেন যদি একটি মাংসের টুকরোকে বাইরে উন্মুক্ত করে রেখে দেয়া হয়, তারা আশা করতে পারতেন যে কয়েকদিনের মধ্যেই তারা সেখানে ম্যাগট অর্থাৎ মাছিদের লার্ভা দেখবেন। তখনও তাদের জানা ছিল না যে সেখানে মাছিরা প্রথমে ডিম পাড়ে এবং সেগুলো থেকে লার্ভা বা ম্যাগট বেরিয়ে আসে। সুতরাং এ ম্যাগটগুলো কোথা থেকে এসেছে সে বিষয়টি তারা কিভাবে ব্যাখ্যা করবেন? পুকুর থেকে সংগ্রহ করে আনা এক ফোঁটা পানি অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করে দেখুন, সেখানে আপনি প্রচুর পরিমাণ ক্ষুদ্র প্রাণীদের উপস্থিতি লক্ষ্য করতে পারবেন। কিভাবে তারা সেখানে এলো? ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞানীদের কাছে সহজতম ব্যাখ্যাটি ছিল যে এই প্রাণীগুলো তাদের পুষ্টিপূর্ণ পরিবেশে এক ধরনের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে অথবা সৃষ্টি হয়েছে। এটাই ছিল সাধারণ আর প্রচলিত একটি দৃষ্টিভঙ্গি এবং এটাই তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছিল। যেহেতু এখন মাংসের টুকরোটি রাখা হয়েছিল, তখন কোনো ম্যাগট সেখানে ছিল না। মাংস পচতে থাকার সময় এটি আসলেই এসব ঘৃণ্য প্রাণীদের সৃষ্টি করেছে। এ ধরনের কোনো অনুমান ছাড়া সেখানে ম্যাগটের উপস্থিতি কিভাবে আরও ভালোভাবে ব্যাখ্যা করা যেতে পারে? খুব কম মানুষই ভেবেছিলেন জটিল জীব, হাতি বা ওক গাছ সম্পূর্ণভাবে সৃষ্টি হতে পারে, কিন্তু তাদের মনে হয়েছিল কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই প্রাণের সরলতর রূপগুলো আবির্ভূত হতে পারে। শুধু এরা তাদের পরিবেশ থেকেই কোনো না কোনোভাবে সৃষ্টি হচ্ছে, এটাই ছিল একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা। এমনকি সোয়ানের সে ধারণা যে জীবিত কোষ স্ফটিকীকরণ প্রক্রিয়ায় সৃষ্টি হয় বিশেষ ধরনের শারীরিক তরল থেকে, সেটিও এক ধরনের স্বতঃস্ফূর্ত সৃষ্টি। জীবন্ত কোষ সৃষ্টি হচ্ছে জীবন্ত নয় এমন কোনো কিছু থেকে। সপ্তদশ আর অষ্টাদশ শতাব্দীর প্রকৃতিবিদরা ভেবেছিলেন, তারা দেখিয়েছেন স্বতঃস্ফূর্ত সৃষ্টি আসলে ঘটে না, কিন্তু সমস্যাটি চলে যায়নি। 1850-এর দশকের শেষাংশ থেকে এটি নিয়ে উত্তপ্ত একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন দুই ফরাসি বিজ্ঞানী, আর এ বিতর্কে বিজয়ী বিজ্ঞানী বৈজ্ঞানিক সমাজকে বিশ্বাস করাতে পেরেছিলেন আসলে স্পন্টেনিয়াস জেনারেশন বলে কিছু নেই। কিন্তু গল্পটি এত সরল ছিল না। যিনি বিজয়ী এবং যিনি সঠিক, তিনি ঠিক নিয়মমাফিক এ দ্বন্দ্বে অংশগ্রহণ করেননি। এই দুই ফরাসি বিজ্ঞানীর মধ্যে প্রথমজন ছিলেন একজন রসায়নবিদ, লুই পাস্তুর, জন্ম 1822 সালে,
মৃত্যু 1895 সালে। 1850-এর দশকে তিনি সন্দেহ করতে শুরু করেছিলেন সব জীবিত কোষই অসাধারণ সব কর্মকাণ্ড করতে পারে। তিনি বিভিন্ন রাসায়নিক যৌগের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করতেন। তিনি ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার সাথেও পরিচিত ছিলেন, যে প্রক্রিয়ায় আঙ্গুরের সাথে ইস্ট, এক ধরনের ছত্রাক, মেশানো হয় মদ তৈরি করার লক্ষ্যে, এবং ইস্ট মেশানো আটা বানানোর সময় রুটিকে ফুলতে সাহায্য করে। পাস্তুরের আগে ফার্মেন্টেশন প্রক্রিয়াটিকে ভাবা হতো একটি বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, যেখানে ইস্ট এক ধরনের অনুঘটক হিসাবে কাজ করছে। সে অনুঘটক যারা কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়, কিন্তু সে বিক্রিয়ায় নিজেদের অপরিবর্তিত রাখে। এর পরিবর্তে পাস্তুর দেখিয়েছিলেন যে ফার্মেন্টেশন আসলে একটি জীববৈজ্ঞানিক প্রক্রিয়া। জীবন ধারণ করার একটি প্রক্রিয়া হিসেবে সেটি ঘটায় ইস্ট, যখন সেগুলো আটা আর আঙ্গুরে থাকা শর্করাকে খাদ্য হিসেবে ব্যবহার করে। ইস্টের কোষগুলো বিভাজিত হয়ে আরও কোষ সৃষ্টি করে, এবং এ প্রক্রিয়ায় তাদের জীবিত থাকার নানা কর্মকাণ্ড মদের কাঙ্ক্ষিত সে অ্যালকোহল সৃষ্টি করে অথবা রুটিকে হালকা আর নরম করে তোলে। অবশ্যই তাপ দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়াটিকে সঠিক সময়ে থামাতে হবে। যদি ইস্টের কর্মকাণ্ড অব্যাহত রাখতে দেয়া হয়, তাহলে মদ ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে এবং আটার মণ্ড আবারও দেবে যাবে। যদি ফার্মেন্টেশনের সময় এসব ঘটে থাকে, পাস্তুর ভেবেছিলেন, তাহলে কিভাবে অন্য জীবন্ত অণুজীবরাও হয়তো ভূমিকা রাখতে পারে সে প্রক্রিয়ায়, যাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়, যেমন স্পন্টেনিয়াস জেনারেশন। সুতরাং তিনি তার স্বদেশী বিজ্ঞানী স্বতঃস্ফূর্ত সৃষ্টি মতবাদে বিশ্বাসী ফেলিক্স পুশের সাথে, যা জন্ম 1800 সালে, মৃত্যু 1872 সালে, ফেলিক্স পুশের সাথে এটিকে একটি উন্মুক্ত প্রতিযোগিতায় রূপান্তরিত করেছিলেন। ধারাবাহিক কিছু পরীক্ষায় পাস্তুর খড় আর পানির একটি মিশ্রণকে ফুটিয়েছিলেন এটিকে জীবাণুমুক্ত করতে। তিনি তারপর বাতাস ও ভাসমান ধুলার কণার উপস্থিতিতে এটিকে উন্মুক্ত অবস্থায় রেখে দিয়েছিলেন। সাধারণত যদি আপনি কিছুদিন পর এ তরলকে পরীক্ষা করে দেখেন, সেখানে আপনি প্রচুর পরিমাণ অণুজীবের উপস্থিতি লক্ষ্য করবেন। পাস্তুর দেখিয়েছিলেন, যদি আপনি বাতাস থেকে ভাসমান ধুলার সে পরিবেশ থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলেন, এ তরলটি সম্পূর্ণভাবেই অণুজীব মুক্ত থাকবে। আর এ অণুজীবগুলো যে বাতাসে ভাসমান ধুলার মাধ্যমে সেখানে এসেছে, বাতাসের মাধ্যমে নয়, সেটি প্রদর্শন করতে তিনি রাজহাঁসের মতো বাঁকা কাঁচসহ একটি বিশেষ কাচের ফ্লাস্ক বা পাত্র পরিকল্পনা করেছিলেন। এটি ভিতরে শুধু বাতাস প্রবেশ করতে দিত, ধুলা নয়। যখন পুশে সে একই ধরনের পরীক্ষা করেছিলেন, তার ফ্লাস্কে ঠিকই কয়েকদিন পর অণুজীব পাওয়া গিয়েছিল। তিনি এটিকে স্পন্টেনিয়াস জেনারেশনের পক্ষে একটি প্রমাণ হিসাবে ব্যাখ্যা করেছিলেন। আর প্রত্যাশা অনুযায়ী তার পরীক্ষাটি ফলাফল না দিলে পাস্তুর অনুমান করেছিলেন তিনি তার ফ্লাস্কটিকে যথেষ্ট পরিষ্কার করেননি, এবং তিনি ধারণা করেছিলেন পুশে সবসময় তার কাজের ব্যাপারে অসতর্ক। পাস্তুর সেবা জয়লাভ করেছিলেন, যদিও তিনি নীরবে তার কিছু পরীক্ষার ফলাফল উপেক্ষা করেছিলেন যখন সেগুলো তিনি যা চাইছেন সে অনুযায়ী ফলাফল দেয়নি, এবং মনে হয়েছিল সেগুলো পুশেকে সমর্থন করছে। আংশিকভাবে তিনি জয়লাভ করেছিলেন কারণ তিনি একগুঁয়ে, পরিশ্রমী, দৃঢ়প্রতিজ্ঞ বিজ্ঞানী ছিলেন, যিনি বিশ্বাস করতেন তার ধারণাটি সঠিক। এছাড়া ভিয়ারকোর সে গুরুত্বপূর্ণ বার্তাটিও সব কোষই অন্য কোষ থেকে আসে, একটি কারণ যা তখন বেশ সমর্থন পেতে শুরু করেছিল। মানুষ পাস্তুরকে বিশ্বাস করতে চেয়েছিল, কারণ তার তত্ত্বটি প্রাচীন ধারণা থেকে সামনের দিকে একটি বড় পদক্ষেপ ছিল, এবং বিজ্ঞানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অণুবীক্ষণ যন্ত্র চিকিৎসা বিজ্ঞান ও জীববিজ্ঞানের গবেষণায় অনেক বড় অগ্রগতি ঘটানোর সুযোগ করে দিয়েছিল। এই যন্ত্রগুলো আরও উন্নত হয়েছিল। একইভাবে উন্নত হয়েছিল সে যন্ত্রগুলোও যা দিয়ে লেন্সের নিচে রেখে পর্যবেক্ষণ করতে কোনো নমুনা প্রস্তুত করা হতো। এছাড়া রঞ্জক, বিশেষ রাসায়নিক দ্রব্য যা রং করার মতো রঞ্জকের মতো আচরণ করত, বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেগুলো কোষের নানা গুরুত্বপূর্ণ অংশ রঞ্জিত করত, যেগুলো এ প্রক্রিয়া ছাড়া হয়তো চোখেই পড়ত না। রং করা নিউক্লিয়াসের মধ্যে বিশেষ করে লক্ষ্য করা হয়েছিল সেখানে গাঢ় রঙের সজ্জিত সুতার মতো কিছু জিনিস আছে। সেগুলোর নাম দেয়া হয়েছিল ক্রোমোজোম। ক্রোমো এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ রং। যখন কোষ বিভাজিত হয়,
ক্রোমোজোমগুলোকে আসলেই স্পষ্টভাবে দেখা যায় যে এগুলো স্ফীত একটি আকার নিচ্ছে। এই আবিষ্কার এবং কোষের অন্য অংশগুলো যা বিজ্ঞানীরা শনাক্ত করেছিলেন, সেগুলো আবিষ্কারের গুরুত্ব অনুধাবন করতে বিংশ শতাব্দী অবধিও অপেক্ষা করতে হয়েছিল। তবে ঊনবিংশ শতাব্দীর চিকিৎসক আর জীববিজ্ঞানীরা এই যাত্রাটি শুরু করেছিলেন। সর্বোপরি তারা প্রদর্শন করেছিলেন, যদি আপনি বুঝতে চান কিভাবে পুরো উদ্ভিদ আর প্রাণী কাজ করে সুস্থ এবং অসুস্থ থাকা অবস্থায়, আপনাকে শুরু করতে হবে কোষ দিয়ে, যেগুলো দিয়ে তারা তৈরি হয়েছে। এক ধরনের কোষ, এককোষী জীব ব্যাকটেরিয়া, বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল অসুস্থতার কারণ বুঝতে গিয়ে। লুই পাস্তুরকে নিয়ে আমাদের আলোচনা শেষ হয়নি, কারণ তিনি অসুখ আর জীবাণুদের মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন এবং কিভাবে অণুজীবরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করে থাকে। অধ্যায় ২৭, কাশি, হাঁচি আর অসুখ। যদি আমাদের নাক দিয়ে পানি পড়তে থাকে, কাশি অথবা খানিকটা পেটের সমস্যা হয়, আমরা প্রায়ই বলি আমাদের কোনো জীবাণু বা ভাইরাস ধরেছে অথবা আক্রমণ করেছে। এর মানে আমরা বোঝাতে চাই কোনো এক ধরনের রোগ জীবাণু। এই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ধারণাটি আমাদের কাছে এখন এতটাই স্বাভাবিক মনে হয় যে খুবই কঠিন হবে এখন অনুধাবন করা যে একসময় এটা ঠিক কতটা বিস্ময়কর ছিল যখন কেউ অসুখের কারণ হতে পারে জীবাণু এ তত্ত্বটি প্রস্তাব করেছিলেন। বহু শতাব্দী আগে চিকিৎসকরা ব্যাখ্যা করেছিলেন মানুষ অসুখে ভোগে হিউমরগুলোর, অর্থাৎ মানুষের দৈহিক ও মানসিক গুণাবলীর নিয়ামক বলে কথিত রসচতুষ্টয়, হিউমরগুলোর অভ্যন্তরীণ পরিবর্তন বা ভারসাম্যহীনতার কারণে। এমনকি আরও সম্প্রতি চিকিৎসকরা জানতেন তারা খারাপ শারীরিক গঠনকেও দায়ী করতে পারতেন। আমরা হয়তো বলতাম খারাপ জিন, অথবা পানীয় আর খাদ্যের অতি ব্যবহার, অথবা কোনো খারাপ অভ্যাস, যেমন সারারাত জেগে থাকা। কেউই ভাবেননি যে একটি জীবিত প্রাণী বাইরে থেকে আমাদের শরীরে প্রবেশ করে অসুখের কারণ হতে পারে। এটি নতুন একটি ধারণা ছিল, এবং এটি অসুখ বলতে আসলে কি বোঝায় সে সংক্রান্ত চিন্তাগুলোয় বড় মাত্রার একটি পরিবর্তনের সূচনা করেছিল। অতীতে চিকিৎসকরা অবশ্যই অসুখের বীজ নিয়ে কথা বলেছিলেন। ভাইরাস শব্দটিও ব্যবহৃত হয়েছে প্রায়ই, অবশ্য তখন শব্দটির অর্থ ছিল শুধু বিষ। দুর্ঘটনাবশত অথবা পরিকল্পিত বিষের কারণে মৃত্যু নতুন কিছু নয়। এ জীবাণুতত্ত্বে যে জিনিসটি নতুন ছিল সেটি হচ্ছে এখানে বাহ্যিক উৎস ছিল একটি ক্ষুদ্রাকার জীব, অণুজীব। একই সাথে এটি যুদ্ধের ভাষা নিয়ে এসেছিল। জীবাণুগুলোর বিরুদ্ধে শরীর প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং যা জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। জার্ম থিওরি বা রোগ জীবাণু তত্ত্বটি চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ একটি ক্রান্তিলগ্ন ছিল। আমরা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক লুই পাস্তুরের সাথে পরিচিত হয়েছি গত অধ্যায়ে। তিনি এর রোগ জীবাণুর ধারণায় এসেছিলেন ক্রমান্বয়ে। বহু দৈনন্দিন ঘটনায় অণুজীবদের ভূমিকা অনুসন্ধান নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। বিয়ার তৈরি, মদের গাজন প্রক্রিয়া, রুটি বেকিং ইত্যাদি। দুধের ও দুগ্ধজাত অন্য সব দ্রব্যের পাস্তুরাইজেশনের ভিত্তি ছিল তার সে আবিষ্কারগুলো। আপনার ফ্রিজ খুলে দেখুন, আপনি দেখবেন তার নাম এখনও ব্যবহৃত হচ্ছে। পাস্তুরাইজ করা দুধকে সঠিক এমন একটি তাপমাত্রায় উষ্ণ করা হয় যেন এর মধ্যে থাকা সব রোগ জীবাণু মরে যায়, আর এ কারণে এটি বেশি দিন স্থায়ী হয় এবং পান করার জন্য নিরাপদ হয়। তখনও বেশ বড় একটি ধাপ বাকি ছিল, প্রমাণ করার জন্য যে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক ও অন্য অণুজীবরা মানুষ ও প্রাণীদের নানা অসুখের কারণ হতে পারে। অণুবীক্ষণ যন্ত্রের নিচে এগুলো দেখা এক জিনিস, আর অন্য কিছু নয়, কেবল এগুলোই কোনো একটি নির্দিষ্ট অসুখের কারণ সেটি প্রমাণ করা আরেক জিনিস। আমরা এখন যেগুলোকে সংক্রামক ব্যাধি বলছি সেগুলো সবসময়ই খুব ঘাতক ব্যাধি ছিল। বুবুনিক প্লেগ অথবা ব্ল্যাক ডেথ, উচ্চমাত্রার জ্বর আর খুব যন্ত্রণাময় শরীর জুড়ে ফোলা এলাকা বা বুবোর কারণ হতো। 1340 খ্রিস্টাব্দের পর থেকে পরবর্তী 300 বছরে এটি নিয়মিত ব্যবধানে ব্রিটিশ শহরে আর গ্রামে আক্রমণ করেছিল। এটি ছড়াতো ফ্লি নামের ক্ষুদ্র এক ধরনের পতঙ্গের মাধ্যমে, যা কালো ইঁদুরের শরীরে বাস করে। কিন্তু এটি মানুষকে আক্রান্ত করতে শুরু করে যখন ইঁদুরগুলো প্লেগের কারণে মরতে শুরু করে। গুটি বসন্ত, স্কারলেট ফিভার, চামড়ার ফুসকুড়ি, উচ্চ তাপমাত্রা সহ এই অসুখগুলো বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছিল।
পিতামাতাদের হয়তো ৮ কিংবা তার চেয়ে বেশি সন্তান থাকত, যাদের অধিকাংশ তারা হারাতেন তাদের শৈশবে কোনো অসুখের কারণে। ডাক্তাররা যখন এ অসুখগুলো সম্বন্ধে জানার চেষ্টা করেছিলেন, সেগুলো ব্যাখ্যা করতে তারা দুটি উপায়ের কোনো একটিকে ব্যবহার করেছিলেন। কেউ ভেবেছিলেন এসব সমগ্র সমাজকে আক্রমণ করা অসুখগুলো আসলে ছোঁয়াচে, এর মানে সংস্পর্শের মাধ্যমে এ রোগটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়তে পারে। যখন কোনো সুস্থ মানুষ একজন অসুস্থ মানুষকে অথবা অসুস্থ মানুষের কাপড় বা ব্যবহৃত জিনিস স্পর্শ করেন, গুটি বসন্ত এর ভয়ঙ্কর সব ফুসকুড়ি আর ক্ষতসহ একটি ছোঁয়াচে অসুখ ছিল। বিশেষ করে যাদের এ অসুখটি আগে হয়নি, প্রায়ই তারাই আক্রান্ত হতেন, যদি তারা তাদের কোনো বন্ধু বা আত্মীয়ের এই অসুখ থাকাকালে সেবা করতেন। সংস্পর্শের মাধ্যমে বিস্তার ধারণাটি ব্যবহার করে অন্য অসুখগুলোর বিস্তার ব্যাখ্যা করা অবশ্যই সহজ ছিল না। চিকিৎসকদের একটি তত্ত্ব ছিল যে এসব রোগের কারণ হচ্ছে মায়াজমা। একটি মায়াজমা হচ্ছে খারাপ অথবা অসুস্থ গন্ধ অথবা বাষ্প। তারা বলেছিলেন পরিবেশের অস্বাস্থ্যকর ভারসাম্যহীনতার কারণে মায়াজমাজনিত অসুখ হয়। পচনশীল গাছ এবং পয়ঃপ্রণালীর দুর্গন্ধ, অসুস্থদের কক্ষ থেকে আসা গন্ধ। ঊনবিংশ শতকের কলেরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটি মহামারী ছিল। ভারতে যদিও এটি নিয়মিত ছিল, 1820-এর দশকে এটি বাকি বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে। ভারত থেকে ব্রিটেনে আসতে এর 6 বছর সময় লেগেছিল, যেখানে এটি আতঙ্কের সৃষ্টি করেছিল, কারণ এটি ছিল নতুন এবং খুবই ভীতিকর একটি অভিজ্ঞতা। কলেরা নাটকীয়ভাবে ডায়রিয়া আর বমির কারণ হয়, যা আক্রান্ত ব্যক্তিকে পানিশূন্য করে ফেলে খুব দ্রুত এবং কষ্টকর ও অসম্মানজনক মৃত্যুর কারণ হয়। প্রায়ই এটি আক্রান্ত কাউকে একদিনে হত্যা করত। আজকাল আন্তর্জাতিক ভ্রমণ খুব দ্রুত এ রোগ ছড়াতে সহায়তা করে। অতীতে বিস্তারের এ গতি ছিল বেশ ধীর। যখন ইউরোপীয় ডাক্তাররা দেখেছিলেন কলেরা খুব ধীরে এশিয়া থেকে পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়ছে, এটি সংস্পর্শের মাধ্যমে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির শরীরে ছড়াচ্ছে কিনা বা ছোঁয়াচ্ছে কিনা, নাকি এটি একটি মায়াজমাজনিত মহামারী, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অনেকেই চিন্তিত ছিলেন যে এই অসুখটি ছড়াচ্ছে এমন কিছুর মাধ্যমে যা সবাই ব্যবহার করছে, যে বাতাসে তারা শ্বাস নিচ্ছেন। কোনো তত্ত্বে তারা বিশ্বাসী করেন তার উপর নির্ভর করেই এ অসুখটি বিস্তার ঠেকাতে কর্মকর্তারা পৃথক পৃথক উপায় ব্যবহার করতে পারেন। যদি ছোঁয়াচে হয়ে থাকে তাহলে রোগীদের অন্যদের থেকে বিচ্ছিন্ন আর কোয়ারেন্টাইন করে রাখা ভালো হবে। মায়াজমা হলে বাতাসের গুণাবলী উন্নয়ন ও পরিষ্কার করা জরুরি। কলেরাই সে তীব্র বিতর্কটিকে উস্কে দিয়েছিল, যখন এটি 1831 খ্রিস্টাব্দের শেষাংশে ব্রিটেনে প্রথম আক্রমণ করেছিল। এই উন্মত্ত উৎকণ্ঠার পরিবেশে চিকিৎসা বিশেষজ্ঞদের মতামত বিভাজিত ছিল, কিন্তু কোয়ারেন্টাইনের ব্যবস্থা আপাতদৃষ্টিতে ভালো কোনো ফলাফল দিতে পারেনি। যখন 1848 সালে 1854 খ্রিস্টাব্দে অসুখটি আবার ফিরে আসছিল, লন্ডনের একজন চিকিৎসক জন স্নো, জন্ম 1813 সালে, মৃত্যু 1858 সালে, আসলেই কি ঘটছে দারুণ বুদ্ধিমত্তার সাথে সেটি সমাধান করেছিলেন। স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে এবং সতর্কভাবে প্রতিটি একক রোগীর বাসস্থানের অবস্থান মানচিত্রে চিহ্নিত করে তিনি নিশ্চিত হয়েছিলেন যে কলেরা ছড়াচ্ছে পানির মাধ্যমে, যার উৎস কেন্দ্রীয় লন্ডনের সোহর একটি উন্মুক্ত পানির পাম্প। তিনি ধারণা করেছিলেন এ পাম্পের পানি কলেরা রোগীর মল অথবা বমি দ্বারা দূষিত হয়েছে, এবং সেখানে থেকে খানিকটা নমুনা সংগ্রহ করে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করে দেখেছিলেন। যদিও তিনি কোনো সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে পারেননি, তবে তার এই কাজটি জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানির গুরুত্ব জোরদার করেছিল। স্নোর গবেষণা দেখিয়েছিল কিভাবে কলেরা বিস্তার করে, তবে কলেরা রোগের কারণটি কী জানা যায়নি, আর সে কারণে রোগ শনাক্ত করার ল্যাবরেটরি খুবই জরুরি, বিশেষ করে লুই পাস্তুরের ল্যাবরেটরি। অণুজীবদের নিয়ে তিনি তার গবেষণা অব্যাহত রেখেছিলেন এবং ফরাসি সরকার তাকে সিল্কওয়ার্ম অসুখের কারণ অনুসন্ধান করার দায়িত্ব দিয়েছিল, যে অসুখটি ফরাসি রেশম শিল্পকে প্রায় ধ্বংসের উপক্রম করেছিল। পাস্তুর কর্তব্যপরায়ণতার সাথে তার পরিবার নিয়ে দক্ষিণ ফ্রান্সে এসে বসতি করেন, যেখানে রেশম উৎপাদন হতো। তিনি তার স্ত্রী ও সন্তানদেরও একই সাথে কাজে লাগিয়েছিলেন এই সমস্যাটির কারণ বের করতে। পরিশেষে দেখা গিয়েছিল এর কারণ একটি অণুজীব, যা রেশম পোকার লার্ভাদের আক্রমণ করে, আর এটা কিভাবে এড়াতে হবে সেটি দেখানোর মাধ্যমে তিনি ফরাসি রেশম শিল্পকে রক্ষা করেছিলেন। এই ঘটনা
পাস্তুরের গবেষণার গতিপথ নির্দিষ্ট করে দিয়েছিল অসুখের কারণ অনুসন্ধান। তিনি তার সে বিশ্বাসটি প্রমাণ করতে চেয়েছিলেন অণুজীবরা বহু অসুখের কারণ, যে অসুখগুলো মানুষ এবং অন্য প্রাণীদের আক্রান্ত করে। তিনি অ্যানথ্রাক্স নিয়ে শুরু করেছিলেন, খামারের পশুদের একটি অসুখ যা মাঝে মাঝে মানুষকেও আক্রান্ত করে। খুব সাম্প্রতিকও এই অসুখটি প্রায় বিস্ফোরিত হয়েছিল, যদিও এটি ব্যবহার করে এখন সন্ত্রাসীরা আমাদের ভয় দেখায়। এটি চামড়ায় খুব বাজে ধরনের ক্ষত সৃষ্টি করে, আর যদি এটি রক্তের মধ্যে প্রবেশ করে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এর কারণ একটি বড় ব্যাকটেরিয়াম, সুতরাং খুব সহজেই এটি শনাক্ত করা যায়। অ্যানথ্রাক্সই প্রথম মানুষের অসুখ যা পাস্তুর একটি টিকা বা ভ্যাকসিন তৈরি করার মাধ্যমে প্রতিরোধ করতে পেরেছিলেন। আরও আগে 1796 সালে এডওয়ার্ড জেনার, যা জন্ম 1749 সালে, মৃত্যু 1823 সালে, ইংল্যান্ডের একটি গ্রামের একজন চিকিৎসক একটি উপায় খুঁজে পেয়েছিলেন গুটি বসন্ত রোগ প্রতিরোধে পরিকল্পিত উপায়ে কাউপক্সের অর্থাৎ গরুর বসন্তের জীবাণু একটি বালকের শরীরে প্রবেশ করানোর মাধ্যমে। কাউপক্স একই রকম, তবে অনেক মৃদু অসুখ সৃষ্টি করে। কাউপক্স অসুখটি মাঝে মাঝেই গরুর দুধ ধোয়ানো নারীদের আক্রমণ করত, এবং লক্ষ্য করা হয়েছিল যে এ নারীরা আরও ভয়ঙ্কর অসুখ গুটি বসন্ত থেকে আপাতদৃষ্টিতে সুরক্ষিত। জেনার তার এই নতুন পদ্ধতির নাম দিয়েছিলেন ভ্যাকসিনেশন, গরুর ল্যাটিন শব্দ থেকে ভাক্সা, এবং এই ভ্যাকসিনেশন বা টিকাদানের কর্মসূচি বহু দেশেই শুরু হয়েছিল, যা এই সাধারণ অসুখটিকে অপেক্ষাকৃত কম সাধারণ করে তুলেছিল। পাস্তুর অ্যানথ্রাক্সের জন্য অনুরূপ কিছু করতে চেয়েছিলেন, কিন্তু অ্যানথ্রাক্সের কাছাকাছি কোনো অসুখ ছিল না সে সময়। এর পরিবর্তে তিনি শিখেছিলেন কিভাবে অ্যানথ্রাক্সের ব্যাকটেরিয়াকে দুর্বলতর করে তোলা যায়, এদের বেঁচে থাকার পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করে, যেমন তাপমাত্রা, যে খাদ্য এটি ব্যবহার করতে পারে সেটি পরিবর্তন করে বা এটিকে বাতাসে উন্মুক্ত করে রেখে। ভালোভাবে বংশবৃদ্ধি করতে ব্যাকটেরিয়ার সঠিক কিছু পরিস্থিতির দরকার হয়, ঠিক আমাদের মতোই। পাস্তুর সফল হয়েছিলেন তার অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়াকে অসুস্থ করতে, আরও কম সক্ষম করে তুলতে, আর তিনি তার দুর্বলতর ব্যাকটেরিয়ার নাম দিয়েছিলেন ভ্যাকসিন, জেনার প্রতি সম্মান প্রদর্শন করে। এরপর তিনি সাংবাদিকদের নিমন্ত্রণ জানিয়েছিলেন একটি পরীক্ষা চাক্ষুষ সাক্ষী হতে। কিছু ভেড়া আর গরুকে তার আবিষ্কৃত ভ্যাকসিন দিয়ে ইনজেকশন দেওয়ার পর তিনি সে গোষ্ঠীর প্রাণীদের অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া দিয়েছিলেন এবং আরেকটি গোষ্ঠীর সাথেও সেটি করেছিলেন। এ পরীক্ষাটি দারুণ সফল হয়েছিল। যে প্রাণীদের তিনি টিকা দিয়েছিলেন তাদের কোনো অসুখ হয়নি, অন্যদিকে ভ্যাকসিন পায়নি এমন প্রাণীরা এই অসুখে মারা গিয়েছিল। পাস্তুর পুরো পৃথিবীকে চিকিৎসা বিজ্ঞানের ক্ষমতা সম্বন্ধে সচেতন করে তুলেছিলেন। অ্যানথ্রাক্সের পরে এসেছিল র্যাবিস। র্যাবিস খুবই ভয়ঙ্কর একটি অসুখ। সাধারণত একটি আক্রান্ত প্রাণীর কামড়ের মাধ্যমে এটি বিস্তার লাভ করে। প্রায়ই এটি মৃত্যুর কারণ হয় এবং এর শিকাররা বহু শিশু, যার মধ্যে অন্তর্ভুক্ত, মুখে ফেনা তুলতে থাকে এবং এমনকি পানিও পান করতে পারে না। পাস্তুর আর তার র্যাবিস নিয়ে তার গবেষণার ব্যাপারে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে তিনি কিন্তু দেখতে পাননি তিনি আসলে কোন জীবাণুর বিরুদ্ধে কাজ করছেন। যে ভাইরাসটি র্যাবিসের কারণ সেটি এতই ছোট যে পাস্তুর এবং তার সমসাময়িকদের কাছে লভ্য কোনো অণুবীক্ষণ যন্ত্রের পক্ষে এটি দেখানো সম্ভব ছিল না। তবে পাস্তুর আক্রান্তদের উপসর্গ পর্যবেক্ষণ করে অনুমান করেছিলেন যা কিছু র্যাবিসের কারণ সেটি মস্তিষ্ক আর স্নায়ুরজ্জুকে আক্রমণ করছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। সুতরাং তিনি খরগোশের স্নায়ুরজ্জু ব্যবহার করেছিলেন কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে এই ভাইরাসটি কালচার বা চাষ করতে। তিনি এটিকে কম অথবা বেশি ক্ষতিকর বানাতে পারতেন। এগুলো কালচার করার পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করে। তিনি তার দুর্বল ভাইরাস ব্যবহার করে একটি ভ্যাকসিন তৈরি করেছিলেন। প্রথম মানব কেসটি নাটকীয়ভাবে সফল হয়েছিল, যা পাস্তুরকে বিশ্বব্যাপী খ্যাতি দিয়েছিল। জোসেফ মেইস্টার ছিল একজন অল্প বয়সী বালক যাকে একটি জলাতঙ্কে আক্রান্ত কুকুর কামড় দিয়েছিল। ছেলেকে বাঁচাতে মরিয়া বাবা মা তাকে পাস্তুরের কাছে নিয়ে এসেছিলেন
যিনি তার জীবন বাঁচানোর চেষ্টা করতে রাজি হয়েছিলেন ধারাবাহিক কিছু ইনজেকশন দেওয়ার মাধ্যমে। পাস্তুর রসায়নবিদ ছিলেন, সুতরাং ইনজেকশন দেওয়ার কাজটি করেছিলেন একজন চিকিৎসক। কিন্তু ভ্যাকসিনটি সফলভাবে কাজ করেছিল। বালক মেইস্টার প্রাণে বেঁচে গিয়েছিলেন এবং তার বাকি জীবন তিনি পাস্তুরের জন্য কাজ করেছিলেন। জলাতঙ্কে আক্রান্ত অন্য ব্যক্তিরাও প্যারিসে ছুটে এসেছিলেন তার নতুন অলৌকিক চিকিৎসা নেয়ার জন্য। এই সফল চিকিৎসা আন্তর্জাতিক পর্যায়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং মানুষ অর্থ দান করেছিলেন একটি পাস্তুর ইনস্টিটিউট তৈরি করতে, যেখানে পাস্তুর আমৃত্যু কাজ করেছিলেন। এবং এই প্রতিষ্ঠানটি এখনও সুনামের সাথে কাজ করে যাচ্ছে 1 শতাব্দীর চেয়ে বেশি সময় পরেও। পাস্তুর সবসময়ই বেশ প্রথাবিরোধী ছিলেন। তার বিস্ময়কর সফলতায় এবং যেভাবে তিনি তার অণুজীবদের কালচার ও অধ্যয়ন করতেন, অন্য বিজ্ঞানীরা তার পদ্ধতিগুলোকে বেশ জটিল আর এলোমেলো ভেবেছিলেন। ল্যাবরেটরি ব্যবহার করা হয় এমন বেশিরভাগ উপকরণই যা বিজ্ঞানীরা আজও ব্যবহার করেন, সেগুলো তৈরি করেছিলেন পাস্তুরের জার্মান প্রতিদ্বন্দ্বী রবার্ট কখ। জন্ম 1843 সালে, মৃত্যু 1910 সালে। পাস্তুরের ব্যতিক্রম কখ ছিলেন একজন চিকিৎসক। তিনি তার গবেষণা শুরু করেছিলেন রোগীদের চিকিৎসা দিতে গিয়ে। তিনিও অ্যানথ্রাক্সের ওপর কাজ করেছিলেন, যে ব্যাকটেরিয়াটি দেখা খুব সহজ ছিল। তিনি সমাধান করেছিলেন কিভাবে অ্যানথ্রাক্স পশুদের থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং আবিষ্কার করেছিলেন এর একটি জটিল জীবনচক্র আছে। মাঝে মাঝে অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া এক ধরনের সুপ্তাবস্থায় চলে যায়, যাকে বলে স্পোর ফেস বা স্পোর পর্ব। এই স্পোরগুলো হত্যা করা খুবই কঠিন এবং এগুলো মানুষ ও পশুকে সংক্রমণ করতে পারে। সুতরাং তাদের অসুখটি একাধিক উপায়ে হতে পারে। যদিও ব্যাকটেরিয়া এককোষী, প্রমাণিত হয়েছিল এরা আসলেই খুব জটিল এক ধরনের জীব। কখ প্রথম আলোকচিত্রের ব্যবহার শুরু করেছিলেন অসুখের কারণ ব্যাকটেরিয়ার দৃশ্যমান রেকর্ড সংরক্ষণ করতে গিয়ে। তিনি তার ব্যাকটেরিয়া কালচার করতেন এক ধরনের ঘন জেলির মতো বস্তুর উপর, যাকে বলে আগার আগার। এটি এককভাবে স্বতন্ত্র কলোনিগুলো ব্যাকটেরিয়ার একটি গ্রুপ শনাক্ত করতে সহায়তা করেছিল, যা নিয়ে পরে গবেষণা করা সম্ভব হতো। পাস্তুরের ফ্লাস্ক আর স্যুপ থেকে এটি অনেক কম পরিমাণে বিশৃঙ্খল ছিল। কখের একজন সহকারী পেট্রি একটি ছোট কাচের পাত্র আবিষ্কার করেছিলেন, যা আগার মাধ্যম ধারণ করতে ও সেখানে ব্যাকটেরিয়া কালচার করার জন্য উপযুক্ত প্রমাণিত হয়েছিল। কখ রঞ্জক বা স্টেইনার ব্যবহার পদ্ধতিও ব্যবহার করেছিলেন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া শনাক্তে সহায়তা করতে। এই আবিষ্কার ও উন্নয়নগুলো ব্যাকটেরিওলজি শাখাটির গতিপথ বদলে দিয়েছিল এবং আন্তর্জাতিকভাবে চিকিৎসক ও বিজ্ঞানীদের একটি গোষ্ঠী এই ক্ষুদ্র অণুজীবগুলো বোঝার পথটি সুগম করতে শুরু করেছিলেন। কখ ছিলেন মাইক্রোব হান্টার। মাইক্রোব মানে মাইক্রো অর্গানিজম বা অণুজীবের সংক্ষিপ্ত রূপ, বা রোগজীবাণু শিকারী। তিনি 19বিংশ শতাব্দীতে গুরুত্বপূর্ণ রোগগুলোর মধ্যে দুটির কারণ যে জীবাণুগুলো, সেগুলো শনাক্ত করেছিলেন। 1882 খ্রিস্টাব্দে তিনি টিউবারকল ব্যাসিলাস আবিষ্কার করার ঘোষণা দিয়েছিলেন, যে ব্যাকটেরিয়ামটি টিউবারকিউলোসিস বা যক্ষ্মা রোগের কারণ। যক্ষ্মা 19বিংশ শতাব্দীর অন্য যে কোনো রোগের চেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল, কিন্তু চিকিৎসকরা এটিকে হয় উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো রোগ অথবা অস্বাস্থ্যকর জীবাণুচরণের পরিণতি ভেবেছিলেন। কখের গবেষণা প্রমাণ করেছিল যক্ষ্মা একটি সংক্রামক ব্যাধি, যা একজন অসুস্থ ব্যক্তি থেকে অন্য একজন সুস্থ ব্যক্তির শরীরে সংক্রমণ করে। মহামারী সৃষ্টি করে এমন অন্য রোগগুলোর চেয়ে এটা ভিন্ন, যেমন ইনফ্লুয়েঞ্জা, হাম, টাইফাস ও কলেরা, কারণ এটি খুব ধীর একটি অসুখ যা খুব ধীরে ছড়ায় ও সংক্রমণ করে এবং ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কারণ হয়। যক্ষ্মা সাধারণত বেশ কয়েক বছরের মধ্যেই ফুসফুস ধ্বংস করতে পারে। কখের দ্বিতীয় বড় আবিষ্কার ছিল সে ব্যাকটেরিয়াম, যে ব্যাকটেরিয়ামটি কলেরা রোগের কারণ, অত্যন্ত ভীতিকর আরেকটি অসুখ। যখন এটি 1883 খ্রিস্টাব্দে মিশরে মহামারীর কারণ হয়েছিল, ফরাসি ও জার্মান বিজ্ঞানীরা এর কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছিলেন। এটি এক ধরনের প্রতিযোগিতা ছিল। ফরাসি বিজ্ঞানীদের একটি দল
কলেরায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। পাস্তুর নিজেই যেতে চেয়েছিলেন, কিন্তু তখন তার বয়স অনেক এবং শরীরও ভেঙে পড়েছিল। কখ ও তার জার্মান সহকর্মীরা ভেবেছিলেন তারা হয়তো সঠিক জীবাণুটি খুঁজে পেয়েছেন, কিন্তু তারা নিশ্চিত হতে পারছিলেন না। সুতরাং কখ ভারতে গিয়েছিলেন, যেখানে কলেরা সবসময়ই বিদ্যমান। কলেরা ব্যাসিলাস শনাক্ত করার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন স্নো সঠিক ছিলেন, এটি পানির মাধ্যমে ছড়ায় এমন একটি জীবাণু। তিনি এই ব্যাকটেরিয়াকে এর আক্রান্ত রোগীদের মলে এবং সে কুয়ার পানিতে খুঁজে পেয়েছিলেন, যেখান থেকে তারা পানি সংগ্রহ করতেন। সংক্রামক ব্যাধির কারণ সম্বন্ধে এই জ্ঞান এই রোগগুলো আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার পথ সুগম করেছিল এবং একটি পর্যায়ে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছিল, যা গত শতাব্দী থেকেই অগণিত মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছে। 1870-এর দশকের শেষাংশ থেকে বহু রোগের সাথে সংশ্লিষ্ট জীবাণুগুলোকে বিজ্ঞানীরা সঠিকভাবে শনাক্ত করতে পেরেছিলেন এবং অনেকগুলোর বিবরণ প্রকাশ করা হয়েছিল, যেগুলো পরে আদৌ বিপজ্জনক প্রমাণিত হয়নি। এটি ছিল বেশ উত্তেজনাময় একটি পর্ব এবং বহু চিকিৎসকই এটিকে চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানের একটি নতুন যুগের উষালগ্ন ভেবেছিলেন। এটি পানি, দুধ আর আমাদের বাকি সব খাদ্য আর পানীয়ের বিশুদ্ধতার গুরুত্ব প্রদর্শন করেছিল। তারপর থেকে চিকিৎসকরা শৌচাগার ব্যবহার করার পর হাত ভালো করে পরিষ্কার করা আর হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখার পরামর্শ দিতে শুরু করেছিলেন। জীবাণু শনাক্ত করা মানে বিজ্ঞানীরা এরপর সেটি ব্যবহার করে প্রতিষেধক ভ্যাকসিন এবং পরবর্তীতে এর বিরুদ্ধে কোনো ওষুধ তৈরি করতে পারবেন, এবং এটি আধুনিক শল্য চিকিৎসাও সম্ভব করে তুলেছিল। 1860-এর দশকে, অর্থাৎ বেশ আগেই, ইংরেজ সার্জন জোসেফ লিস্টার, জন্ম 1827 সালে, মৃত্যু 1912 সালে, পাস্তুরের রোগ জীবাণুর ধারণায় অনুপ্রাণিত হয়েছিলেন তিনি, এবং তিনিই প্রথম শুরু করেছিলেন যাকে তিনি বলেছিলেন অ্যান্টিসেপটিক সার্জারি বা জীবাণুমুক্ত শল্য চিকিৎসা। আপনার বাসায় প্রাথমিক চিকিৎসার জন্য নিশ্চয়ই অ্যান্টিসেপটিক কোনো ক্রিমের টিউব আছে। লিস্টারের নতুন পদ্ধতিতে সংশ্লিষ্ট ছিল কার্বলিক অ্যাসিড, ফেনল নামেও যা পরিচিত। পয়ঃনিষ্কাশন পদ্ধতিতে যে দ্রব্যটি ব্যবহৃত হতো এটিকে জীবাণুমুক্ত করতে। তিনি কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে শুরু করেছিলেন তার সার্জারিতে ব্যবহৃত যন্ত্রগুলো পরিষ্কার এবং ব্যবহৃত ব্যান্ডেজেও, যা তিনি রোগীর শরীরে যেখানে কাটা হয়েছে সে জায়গাটি আবৃত করে রাখতে ব্যবহার করতেন। এরপর তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন অপারেশন করার সময়, যা ব্যবহার করে রোগীর শরীরে ও সার্জনের হাতে কার্বলিক অ্যাসিড স্প্রে করা যেত। যখন লিস্টার তার রোগীদের সাথে অন্য সার্জনদের রোগীর তুলনা করে দেখেছিলেন যারা তার এই লিস্টারিয়ান পদ্ধতি ব্যবহার করতেন না, অথবা তার নিজেরই এ পদ্ধতি শুরু করার পূর্বের রোগীদের সাথে, তিনি দেখেছিলেন তার এ পদ্ধতির ব্যবহারের পরে আরও অনেক বেশি রোগী অপারেশনের পর বেঁচে থাকছেন। তারা সে সংক্রমণের কারণে মারা যায়নি, যা তাদের অপারেশনের ক্ষত থেকে শুরু হয় এবং পরে রক্তে প্রবেশ করে। তার স্পন্টেনিয়াস জেনারেশন বা স্বতঃস্ফূর্ত সৃষ্টির ধারণা ভুল প্রমাণ করার পরীক্ষায় পাস্তুর দেখিয়েছিলেন জীবাণু বাতাসে ভাসমান ধূলিকণা দ্বারা বাহিত হয়। লিস্টার এ জীবাণুগুলোকে নির্মূল করেছিলেন তার নিজস্ব নিয়মিত কার্বলিক অ্যাসিড ব্যবহারের পদ্ধতি দিয়ে। ঠিক যেভাবে তিনি পাস্তুরের পরীক্ষাগারের যন্ত্রে উন্নতি করেছিলেন, রবার্ট কখও লিস্টারের অ্যান্টিসেপটিক সার্জারির উন্নতি করেছিলেন। লিস্টারের লক্ষ্য ছিল রোগের কারণ এমন কোনো জীবাণুকে ক্ষতের মধ্যেই নির্মূল করা। কখের অ্যাসেপটিক সার্জারি এমনকি এ ধরনের কোনো জীবাণুকে ক্ষত পর্যন্ত পৌঁছাতে বাধা দিয়েছিল। তিনি অটোক্লেভ আবিষ্কার করেছিলেন, একটি বিশেষ যন্ত্র যা সার্জারির যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে খুবই উত্তপ্ত বাষ্প ব্যবহার করে। অ্যাসেপটিক সার্জারি সার্জনদের প্রথমবারের মতো নিরাপদে রোগীদের শরীরের গহ্বরে, যেমন বুকের ভেতর, পেট আর মগজে, প্রবেশ করতে সুযোগ করে দিয়েছিল। এটি ধীরে ধীরে সার্জিক্যাল গাউন আর মাস্ক, রাবার গ্লোভ আর জীবাণুমুক্ত যন্ত্রপাতি সহ আমাদের পরিচিত আধুনিক অপারেশন থিয়েটারের জন্ম দিয়েছিল। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের সাথে শল্য চিকিৎসা অ্যানেস্থেশিয়া ছাড়া অগ্রসর হতে পারত না। 1840-এর দশকে আমেরিকায় প্রথম এটি চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হতে শুরু হয়েছিল। অ্যানেস্থেশিয়া ছিল চিকিৎসা বিজ্ঞানের সেবায় রসায়নের সবচেয়ে বড় একটি বিজয়, যে যৌগগুলো মানুষকে ঘুম পাড়ায়।
ইথার আর ক্লোরোফর্ম, সেগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত করা রাসায়নিক দ্রব্য। হামফ্রি ডেভিড নাইট্রাস অক্সাইড এমন আরেকটি অ্যানেস্থেটিক বা চেতনানাশক ওষুধ। ভয়ঙ্কর তীব্র ব্যথা আর কখনো মৃত্যু, শল্যচিকিৎসা ও প্রসবকালীন এ দুটি ঘটনার নিয়ন্ত্রণ আসলেই অলৌকিক ঘটনার চেয়ে কোনো অংশে কম ছিল না। চেতনানাশক ওষুধগুলো ব্যবহারে ব্রিটিশদের মধ্যে একজন অগ্রদূত ছিলেন জন স্নো, সেই কলেরা খ্যাতির জন স্নো। স্নো অ্যানেস্থেটিস্ট হিসাবে পেশাগত জীবনের শিখরে উঠেছিলেন যখন তিনি রানী ভিক্টোরিয়াকে তার শেষ দুটি সন্তানের জন্ম দেওয়ার সময় অ্যানেস্থেসিয়া দিয়েছিলেন। রানী এর আগেই কোনো অ্যানেস্থেসিয়া ছাড়া 7টি সন্তানের জন্ম দিয়েছিলেন, তবে তিনিও এটিকে চমৎকার উপযোগী একটি জিনিস হিসাবে ভেবেছিলেন। রোগজীবাণু সম্বন্ধে জ্ঞান আমাদের অগ্রসর শল্য চিকিৎসাও সম্ভব করে তুলেছিল। এটি ডাক্তারদের একটি উপায় বাতলে দিয়েছিল সংক্রামক ব্যাধিগুলোকে বুঝতে, যে অসুখগুলো মানব ইতিহাসে এত বেশি যন্ত্রণা আর মৃত্যুর কারণ হয়েছিল। জেনারেল ভ্যাকসিনেশন আবিষ্কারের পেছনে এখন একটি বৈজ্ঞানিক ভিত্তি আছে, যা কোনো একটি বিশেষ রোগ থেকে আমাদের সুরক্ষা করতে পারে। এই টিকার ইনজেকশন নেওয়া খুবই প্রয়োজনীয়, যদিও টিকা নিতে সামান্য একটু ব্যথা লাগে, কারণ এই টিকাগুলো আশাবাদ দেয় যে যদি সবাই টিকা নেয় তবে বহু সংক্রামক ব্যাধিকে আমরা আসলেই জয় করতে পারব। পাস্তুরার কখের সময় থেকে আমরা এখন রোগজীবাণু সম্বন্ধে আরও অনেক কিছু জানি এবং এখন আমরা আরও বেশি সচেতন। অধ্যায় 36 যেমন আমাদের এই বিষয়ে আরও কিছু জানাবে। ব্যাকটেরিয়া, ভাইরাস আর পরজীবী এই জীবাণুগুলোর যে কোনো পরিস্থিতির সাথে অভিযোজন বা খাপ খাইয়ে নেয়ার অসাধারণ ক্ষমতা আছে। তারা সব ধরনের ওষুধ আর নিরাময় পদ্ধতি, যা কিছু দিয়ে চিকিৎসকরা তাদের মোকাবেলা করেছেন, সেগুলোর সাথে নিজেদের অভিযোজিত করে নিতে পেরেছে এবং প্রতিরোধী হয়ে উঠেছে। আর এটি ডারউইনীয় বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তারা টিকে থাকে কারণ তারা অভিযোজিত বা পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে, একটি শিক্ষা যা ডারউইনই প্রথম আমাদের শিখিয়েছিলেন।